কল্পনা করুন আপনি আপনার পরিবারের সাথে নীল সমুদ্রে ছুটি কাটাতে নৌকায় আছেন। যতদূর চোখ যায় জল, সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু তারপর এক মুহূর্তের মধ্যে সব কিছু বদলে যায়। হঠাৎ সমুদ্রের জল অদৃশ্য হয়ে যায়, আপনাকে সমুদ্রের তলদেশের এক নির্জন প্রান্তরে আটকে রেখে। আপনার মনে অনেক প্রশ্ন জাগবে, সব জল কোথায় গেল, আবার কি ফিরে আসবে? তাহলে আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করি এই ছবির মাধ্যমে, যা আপনাকে নিঃশ্বাস ত্যাগ করবে। গল্পটি শুরু হয় ক্যারিবিয়ান মহাসাগরের মাঝখানে একটি নৌকায় থাকা একটি পরিবারের সাথে। তারা বান নামের একটি ছেলের জন্মদিন উদযাপন করতে এসেছে। তারা সবাই একটি স্মরণীয় মুহূর্ত তৈরি করতে পেরে আনন্দিত ছিল, কিন্তু তারা জানত না যে এই আনন্দ ক্ষণস্থায়ী হবে। এক মুহূর্তের জন্য সবকিছু স্বাভাবিক মনে হয়। তারা যখন দৃশ্য উপভোগ করছিল, তখন বানের মা সাঁতার কাটতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। যখন বান এবং তার বাবা মাছ ধরতে ব্যস্ত ছিলেন, তখন বানের মা জুলিয়া হঠাৎ তার চারপাশে বিশাল কিছু একটা ঘিরে ধরতে অনুভব করেন। তিনি চারপাশে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। হঠাৎ কিছু একটা তাকে সমুদ্রের তলায় টেনে নিল এবং তাদের নৌকার সরঞ্জামগুলি দ্রুত দিক পরিবর্তন করতে শুরু করল, যেন গুরুত্বপূর্ণ কিছু ঘটছে। মাছ ধরায় ব্যস্ত বান এবং টম এই পরিবর্তিত পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারল না। জুলিয়া বুঝতে পারল যে সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার নৌকা থেকে অনেক দূরে চলে গেছে এবং ডুবে যাচ্ছে। সে টমের কাছে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। যাই হোক, যেহেতু সে নৌকা থেকে অনেক দূরে ছিল, কেউ তাকে লক্ষ্য করেনি। জুলিয়া অনুভব করল সমুদ্রের জল দ্রুত পিছনের দিকে সরে যাচ্ছে। জুলিয়া তার মেয়ে ক্যাসিকে ডাকল, যে তার হেডফোন লাগিয়ে সূর্যের আলো উপভোগ করছিল, কিন্তু ক্যাসি এবং টম বুঝতে পারেনি যে জুলিয়া সাঁতার কাটতে চলে গেছে। জুলিয়া ধীরে ধীরে তাদের থেকে আরও দূরে সরে যাচ্ছিল, কিন্তু ভাগ্যক্রমে টম জুলিয়ার ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেল। সে তাকে দেখতে পেল এবং টম তৎক্ষণাৎ তাকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ল। ইতিমধ্যে বেন নৌকার ইঞ্জিন চালু করে তাদের দিকে এগিয়ে গেল। ভাগ্যক্রমে টম জুলিয়াকে ডুবে যাওয়া থেকে রক্ষা করল। যখন তারা নৌকার কাছে পৌঁছালো, বেন এবং ক্যাসি তাদের দুজনকেই নৌকায় টেনে নিয়ে গেল, জুলিয়াকে বাঁচিয়ে দিল। নৌকায় টম তার মেয়ে ক্যাসির উপর রেগে গেল। সে বলল, তোমার মনোযোগ কোথায় ছিল? আমি তোমাকে বলেছিলাম তোমার মা যখন সাঁতার কাটতে যাবে তখন তার দিকে নজর রাখতে। ক্যাসি ক্ষমা চেয়ে বলল, আমি হেডফোন পরেছিলাম। আচ্ছা, জুলিয়া এখন নিরাপদ। টম বলেছিল যে তাদের না জানিয়ে কেউ সাঁতার কাটতে যাবে না, এবং যদি কেউ তা করে তাহলে তারা প্রথমে কাউকে জানাবে। তারা সবাই একমত হয়েছিল এবং রাত নামতে চলেছে, তাই তারা সবাই বেনের জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু করে। সেই রাতে জন্মদিন উদযাপনের পর ক্যাসি তার প্রেমিকের কাছ থেকে একটি ভিডিও কল পায়। ক্যাসি তাকে বলে যে তারা সবাই নৌকায় খুব মজা করছে, কিন্তু তার প্রেমিক তাকে বলে যে তাদের সকলের দ্রুত জলে আসা উচিত। টিভি ঘোষণা করছে যে খুব বড় কিছু ঘটতে চলেছে, পুরো বিশ্বের জন্য খুব অস্বাভাবিক কিছু, সে বলে। এই কথা শুনে ক্যাসি তার প্রেমিকের পিছনে শহরের দিকে একটি বিশাল ঝড় আসতে দেখে। এটি তাকে সতর্ক করে, কারণ তারা সেই সময় নিরাপদ স্থানে ছিল না। সে তার সাথে আরও কথা বলতে শুরু করে, যখন হঠাৎ তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে তার বাবা মাকে জানাতে যায়। পরে তারা তাদের নৌকার নিরাপত্তা পরীক্ষা করতে শুরু করে। তারা লক্ষ্য করে যে অসংখ্য তিমি এবং হাঙর তাদের নৌকার চারপাশে ঘুরছে। এই এলাকায় তিমি এবং হাঙর মোটেও পাওয়া যায় না। অ্যাটমিক ওশান এক্সপ্লোরারই প্রথম জানতে পারে যে তিমি এবং হাঙররা বড় ঝড়ের আগেই এটি করে। তারা ইতিমধ্যেই ঝড়ের আগমনের আভাস পেয়েছিল, কিন্তু তাদের প্রথমে হাঙরদের মোকাবিলা করতে হয়েছিল। তারা কিছু করার আগেই তাদের নৌকায় একটি শক্তিশালী ঝাঁকুনি লাগে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। টম বুঝতে পারে যে একটি বিশাল প্রাণী নৌকার নিচের অংশে ধাক্কা খেয়েছে। সে তদন্ত করার জন্য জলে ঝাঁপ দেয়। সে নৌকায় একটি বড় ছিদ্র দেখতে পায়, যা স্পষ্টতই একটি বড় হাঙরের কারণে। পরীক্ষা করার পর টম ফিরে এসে তার কাঁধে একটি গভীর ক্ষত দেখতে পায়। এটি দেখে জুলি তার ক্ষত সেলাই করে। টম তার পরিবারকে বলে যে হাঙরের ছিদ্র ইঞ্জিনের ক্ষতি করেছে, এখন তারা আর নৌকা চালাতে পারবে না। সে বলে তারা সবাই সমুদ্রের মাঝখানে আটকা পড়েছে এবং তাদের একমাত্র বিকল্প হল সাহায্যের জন্য ডাকা। কিন্তু যখন কেসি সাহায্যের জন্য বাইরে যায়, তখন কোনো সংকেত পাওয়া যায় না। তাদের নৌকার যোগাযোগ কোনো সংকেত ধরে না। হঠাৎ সবকিছু কেন বন্ধ হয়ে গেল তা নিয়ে তারা সবাই খুব চিন্তিত। এই কঠিন সময়ে টম তাদের খাবার পরীক্ষা করে। তাদের কাছে মাত্র 4 দিনের জন্য পর্যাপ্ত খাবার আছে, আর কিছুই নেই।
কিন্তু তাদের বেঁচে থাকার একমাত্র আশা হলো তারা একটি জাহাজের পথে এবং কিছু জাহাজ তাদের পাশ দিয়ে যেতে দেখবে এবং তারা তাদের উদ্ধার করতে সক্ষম হবে। তারা যখন কথা বলছে তখন তারা বাইরে থেকে একটি বিকট শব্দ শুনতে পায়। যখন তারা বাইরে তাকায় তখন তারা দেখতে পায় একটি বিশাল উল্কাপিণ্ড তাদের দিকে এগিয়ে আসছে। এটি তাদের জাহাজের সাথে ধাক্কা খেতে পারে, তাই টম দ্রুত তার নৌকার ইঞ্জিন চালু করে তা এড়াতে। কিন্তু সে জানে যে এটি করলে তার নৌকা ধ্বংস হয়ে যাবে এবং ঠিক তাই ঘটে। তাদের নৌকার ইঞ্জিন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না। যদি সে ইঞ্জিন চালু না করত এবং নৌকাটি সামনের দিকে না নিয়ে যেত তাহলে উল্কাপিণ্ডটি সরাসরি তাদের উপর আঘাত করত। টম বুঝতে পারল যে আকাশ থেকে পড়া এই বস্তুগুলি আসলে উপগ্রহ। এই কারণেই রেডিও এবং টেলিফোন সংকেত হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। এই ট্র্যাজেডি থেকে তারা পুরোপুরি সেরে ওঠার আগেই দ্বিতীয় একটি উল্কাপিণ্ড তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এখন তারা নিজেদের বাঁচানোর জন্য কিছুই করতে পারছিল না। সেই কারণেই তারা নৌকার নিচে গিয়ে লাইফ জ্যাকেট পরে নেয়, যাতে নৌকাটি ডুবে গেলেও তারা ডুবে না যায়। ভেতরে থাকাকালীনই নৌকাটি প্রচণ্ডভাবে দুলতে শুরু করে। তারা সবাই বুঝতে পারে যে তারা আর বাঁচবে না। হঠাৎ তারা একটি বিকট শব্দ শুনতে পায় এবং অজ্ঞান হয়ে পড়ে। যখন তারা জ্ঞান ফিরে পায় তখন তারা আবিষ্কার করে যে তারা এখনও বেঁচে আছে। যদিও তারা আহত হয়েছিল, নৌকাটি আশ্চর্যজনকভাবে গর্তে ভরা ছিল, কিন্তু কোনো জল ভিতরে ঢুকছিল না। যখন পুরো পরিবার তাদের নৌকা থেকে নেমে চারপাশে তাকায় তখন তারা দৃশ্য দেখে অবাক হয়। তারা দেখতে পায় যে তাদের নৌকার নিচে কোনো জল নেই। তাদের নৌকার চারপাশে মাটিতে মাছ পড়ে আছে এবং তাদের নৌকাটি একটি নির্জন পাহাড়ি এলাকায়। মনে হচ্ছে যেন তারা অন্য জগতে প্রবেশ করেছে। জায়গাটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। আগের রাতে যেখানে জল ছিল এখন এটি উঁচু পাহাড় এবং গর্তের মতো। তারা সকলেই দ্রুত বুঝতে পারে যে তারা কোনো মরুভূমিতে নয়, সমুদ্রের মাঝখানে। সমস্ত জল সরে গেছে। টম দ্রুত তার কম্পাস বের করে দিকটি দেখতে শুরু করে এবং সে বুঝতে পারে যে পৃথিবীতে কিছু একটা ভুল আছে। পৃথিবীর মেরুগুলি স্থানান্তরিত হয়েছে। উত্তর মেরুটি দক্ষিণ মেরু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যা উত্তর মেরু দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। অতএব যেখানে মানুষ আগে স্থলে বাস করত সমস্ত সমুদ্রের জল সেখানে চলে গেছে এবং এখন সমুদ্র স্থলে পরিণত হয়েছে। এই আবিষ্কারে সবাই হতবাক। টম তাদের আরেকটি ভয়ঙ্কর কথা বলে যে এই সমস্ত সময় স্থলে যারা বেঁচে ছিল তারা সকলেই মারা গেছে। এটি ক্যাসিকে গভীরভাবে কষ্ট দেয়। সে তার কেবিনে নিজেকে আটকে রাখে, জেনে যে তার প্রেমিক আর আমাদের সাথে নেই। কিন্তু এখন তারা আরও কিছু শিখতে চলেছে এবং এটি তাদের মনকে অবাক করে দেবে। জুলি অবশিষ্ট খাবার সংগ্রহ করতে শুরু করে যখন বান তার জন্মদিনের সমস্ত বেলুন ছেড়ে দেয় তাদের জীবিত করার আশায়, এবং তারা সবাই একসাথে এই পরিস্থিতির মুখোমুখি হতে পারে। টম তারপর রেডিওর মাধ্যমে কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে কোনো প্রতিক্রিয়া আশা করেনি, কিন্তু আশ্চর্যজনকভাবে সে একটি প্রতিক্রিয়া পায়। এই প্রতিক্রিয়া ন্যাটো নামে একজন ক্যাপ্টেনের কাছ থেকে আসে, যিনি টমের পরিবারের মতো সমুদ্রের পরিবর্তনের গল্প জানেন তার সাবমারিনে থাকার সময়। টম ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে এই পরিস্থিতিতে তাদের কী করা উচিত। ক্যাপ্টেন তখন এমন কিছু প্রকাশ করেন যা তাদের সকলকে নাড়া দেয়। তিনি টমকে বলেন যে পৃথিবীর মেরুগুলি প্রায় এক সপ্তাহের মধ্যে তাদের আসল অবস্থানে ফিরে আসবে। এর অর্থ হল সমুদ্র তার আসল অবস্থানে ফিরে আসবে এবং তরঙ্গগুলি অত্যন্ত বিপজ্জনক হবে। অতএব ক্যাপ্টেন টমকে বলেন, আমি সাবমারিনে বেঁচে যাব, কিন্তু তোমার দ্রুত নিজের জন্য একটি উঁচু জায়গা খুঁজে বের করা উচিত এবং সেখানে যাওয়া উচিত, কারণ সেখানে তোমার বেঁচে থাকার সম্ভাবনা বেশি হবে। এই কথা শুনে জুলি তৎক্ষণাৎ তার বাচ্চাদের জিনিসপত্র গুছিয়ে নিতে বলে। টম ক্যাপ্টেনকে বলে যে তোমার সাবমেরিনের ভিতরেও বেঁচে থাকার সম্ভাবনা বেশি, তাহলে তুমি কি আমার পরিবারকে নিয়ে যাবে? ক্যাপ্টেন বলে, অবশ্যই, আমি চাই, কিন্তু আমি পারবো না, কারণ আমার সাবমেরিনটি সবেমাত্র ধ্বংস হয়ে গেছে এবং সেখানে মাত্র দুজনের জন্য জায়গা আছে। আমি একজনকে নিয়ে যেতে পারি, কিন্তু একজন এখনও বাইরে থাকবে। এবং তারপর টম ক্যাপ্টেনকে অনুরোধ করে, দয়া করে আমার 2 সন্তানকে নিয়ে যান, বিনিময়ে আমরা যত খাবার রেখেছি তা আমি তোমাকে দেব। ক্যাপ্টেন সম্মত হন এবং ম্যাপে টমকে তার অবস্থান দেখান। টম তারপর সাবমারিনের অবস্থান অনুমান করে এবং তার স্ত্রীকে বলেন যে তারা মাত্র 2 দিনের মধ্যে সাবমারিনে পৌঁছাবে। এর অর্থ হল সমুদ্রের জল নেমে যাওয়ার আগে তারা তাদের সন্তানদের নিরাপদে সেখানে পৌঁছে দিতে পারবে।
এবং এইভাবে তাদের উভয় সন্তানের জীবন বাঁচানো যেতে পারে। পরের দিন সকালে পুরো পরিবার তাদের যাত্রার জন্য প্রস্তুত। টম দূর থেকে একজন অদ্ভুত লোককে তার কুকুর নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। সে দেখে লোকটি আহত, তাই সে তাকে সাহায্য করতে চায়। সে এক বোতল জল নিয়ে তার কাছে আসে। টমের জল পান করার পর তাকে ধন্যবাদ জানানোর পরিবর্তে লোকটি তাকে আক্রমণ করে, কারণ জুলি কাছে দাঁড়িয়েছিল। লোকটি টমকে ছুরি দিয়ে আক্রমণ করে, তাকে হত্যা করে। তারপর সে জুলির দিকে এগিয়ে যায়। যদিও সে তার স্বামীকে বাঁচাতে পারেনি, সে দ্রুত জাহাজে উঠে তার 2 সন্তানকে কেবিনে আটকে রাখে। তারপর সে কেসিকে একটি ফ্লেয়ার বন্দুক দেয়। তাকে বলে যে যখন তারা খুব খারাপ অবস্থায় থাকে তখনই এটি ব্যবহার করতে। তারা যখন এই বিষয়ে আলোচনা করছে, লোকটি তাদের নৌকায় পৌঁছায় এবং জুলি পালানোর জন্য বাথরুমে যায়। খুনি নৌকাটি তল্লাশি শুরু করে এবং খাবার খুঁজে পাবার সাথে সাথে সে নৌকায় ঝাঁপিয়ে পড়ে, যেন সে কয়েক দিন ধরে ক্ষুধার্ত। খাবার পর সে জুলিকে খুঁজতে শুরু করে। সে সোজা কেবিনের দিকে যায়, কিন্তু আবিষ্কার করে যে যেখান থেকে শব্দ আসছিল সেখানে কেউ নেই। আসলে জুলি ইতিমধ্যেই নৌকার একটি গর্ত দিয়ে পালিয়ে গিয়েছিল। যাই হোক, লোকটির কুকুর জুলিকে দেখতে পায় এবং তাকে ঘেউ ঘেউ করতে শুরু করে। জুলি কুকুরটিকে চুপ করানোর জন্য তাকে হত্যা করতে বাধ্য হয় এবং সে নৌকার নিচে লুকিয়ে থাকে। যদিও সে খুনিকে খুঁজে পায় না, যখন সে বাইরে উকি দিয়ে তার কুকুরটিকে মৃত দেখতে পায়, তখন সে বুঝতে পারে জুলি নৌকা থেকে নেমে গেছে। যখন সে তাকে ধরতে নেমে আসে, জুলি নৌকায় ফিরে আসে, ভাঙা কাঁচের মধ্য দিয়ে তার পথ তৈরি করে এবং ভিতরে ফিরে আসে। কিন্তু কিছুক্ষণ পরে জুলি লোকটির হাতে ধরা পড়ে। সে তার চুল ধরে তাকে মারতে শুরু করে। সে জুলিকে শ্বাসরোধ করতে শুরু করে। সে নিজেকে বাঁচানোর জন্য খুনির সাথে লড়াই করে। কেবিন থেকে এই সব দেখছিল ক্যাসি। মনে করে যে এটি তার ফ্লেয়ার বন্দুক ব্যবহার করার একটি ভালো সুযোগ। সে গুলি চালায়, লোকটিকে ছিটকে দেয়, কিন্তু এতে তার খুব বেশি কিছু হয় না। এটি তাদের পালানোর সুযোগ দেয় এবং নৌকায় আগুন ধরে যায়। জুলি তার 2 সন্তানকে বাঁচাতে দ্রুত নৌকা থেকে বেরিয়ে আসে। তারা চলে যাওয়ার সাথে সাথে খুনি আবার জুলিকে আক্রমণ করে, কিন্তু এবার জুলি তাকে লাথি মেরে ফেলে দেয়। বাইরে বেরিয়ে আসার পর ক্যাসি এবং বেন তাদের বাবার মৃতদেহ দেখে কাঁদে। তারা এটা আশা করেনি। বেন তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে। সে বলে, আমিও ওই বেলুনটা ছেড়ে দিতাম না, আর লোকটাও তাদের দেখার পর এখানে আসতো না। জুলি এখনও কাঁদছে এবং তার স্বামীকে আঁকড়ে ধরে আছে। খুনিকে তাদের জ্বলন্ত নৌকা থেকে বেরিয়ে আসতে দেখে বুঝতে পারে যে এটি আর তাদের জন্য নিরাপদ নয়। তাই সে তার 2 সন্তানকে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে তাদের জ্বলন্ত নৌকায় বিস্ফোরণ ঘটে। তারা পালাতে পালাতে ক্লান্ত। তারা বিশ্রামের জন্য একটি পাহাড়ের আড়ালে থামে। ভাবছে খুনি হয়তো হাল ছেড়ে দিয়েছে। বেনও কাঁদছে। ক্যাসি তাকে পরিষ্কার জল পান করতে দেয়, কিন্তু বেন তা প্রত্যাখ্যান করে। জুলি তার ছেলেকে ব্যাখ্যা করে এটা তার দোষ নয়, সেই সাহায্যের জন্য বাতাসে বেলুন ছুঁড়েছে। ঠিক তখনই জুলি বুঝতে পারে খুনি এখনও তাদের তাড়া করছে। ক্লান্তিতে ক্লান্ত 3 জন দ্রুত খুনি থেকে বাঁচতে দৌড়াতে শুরু করে, কিন্তু যখনই সে পিছনে ফিরে তাকালো, খুনি তাকে অনুসরণ করছিল। এখন তারা থামে না। তারা দৌড়াতে থাকে যতক্ষণ না তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে বিষাক্ত পানি ছিল। এই জায়গা পার হওয়ার সময় তাদের যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু জুলি তার সন্তানদের এই জায়গা দিয়ে যেতে বলে। বিষাক্ত অ্যাসিডের মধ্যে দিয়ে যাওয়ার পর তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং জুলি বুঝতে পারে যে বান পানি শূন্য। সে বানকে শেষ কয়েক ফোঁটা পানি দিয়েছিল, কিন্তু সেই সামান্য পানিও তার তৃষ্ণা মেটাতে পারেনি। এখন বান সাহস হারিয়ে ফেলেছে। সে জিজ্ঞেস করে, আমরা সবাই যেখানে যাচ্ছি হয়তো সেখানে একটি সাবমেরিন আছে? জুলি তাকে ধমক দেয়, চুপ কর এবং আমি যা বলছি তাই করো। আমরা চলতে থাকব এবং আমি জানি আমি তোমাকে বাঁচাবো। জুলির জেদেই তারা আবার হাঁটা শুরু করে। তারা এগিয়ে যেতে যেতে তারা একটি বিমান দেখতে পায় যা বহু বছর আগে সমুদ্রে বিধ্বস্ত হয়েছিল। তারা বিমানের ভেতরে লুকিয়ে থাকে এবং জুলি গতরাতে তোলা পারিবারিক ছবির দিকে তাকায়। ছবিটি দেখে সবার টমের কথা মনে পড়ে। তারা 3 জনই একদিনে তাদের সাথে যা ঘটেছিল তা বিশ্বাস করতে পারছিল না। রাত অনেক গভীর হয়েছিল এবং তারা ক্লান্ত ছিল। ক্যাসি আর বান ঘুমিয়ে পড়েছিল। ঠিক তখনই একটা কণ্ঠস্বর ক্যাসির ঘুম ভেঙে গেল। সে বাইরে তাকিয়ে দেখল খুনি তাদের পিছু পিছু আসছে। এখন তাদের 3 জনকে যে কোনো মূল্যে এই খুনি থেকে পালাতে হবে। তাই ক্যাসি একই জায়গায় বসে ঘুমের ভান করল। খুনি ভেবেছিল সে ঘুমিয়ে আছে এবং সে আক্রমণ করতে আসতেই জুলি সুযোগটা কাজে লাগিয়ে পেছন থেকে আক্রমণ করল। এবার জুলি রেগে গেল। সে তাকে এত জোরে আক্রমণ করল যে সে তাকে প্রায় মেরে ফেলল। অবশেষে তাদের বিপদ এড়ানো গেল।
এবং জুলি শান্তিতে ঘুমিয়ে পড়ল। সকালে যখন তারা ঘুম থেকে উঠল তখন তারা খুনির মৃতদেহ ভয়াবহ অবস্থায় দেখতে পেল। কোনো প্রাণী তাকে কেটে ফেলেছে, ভেতর থেকে তাকে ফাঁকা করে দিয়েছে। এতে তাদের ধারণা হয়েছিল যে বিপজ্জনক প্রাণী কাছাকাছি। এখন তাদের দ্রুত ক্যাপ্টেনের সাবমেরিনের অবস্থানে পৌঁছতে হবে। জুলি তার মানচিত্রের দিকে তাকিয়েছিল। এদিকে বেন জলের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। সে জল দেখতে পেল এবং চিন্তা না করেই তা পান করল। জুলি তাকে না করতে বলেছিল কারণ পুকুরটি বিষাক্ত ছিল, কিন্তু বেন এত তৃষ্ণার্ত ছিল যে সে শোনেনি। জুলি তাকে দেখে তাকে পান করা থেকে বিরত রাখতে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে সে প্রচুর পানি পান করে ফেলেছে। কিছুক্ষণ পর বেন অসুস্থ হয়ে পড়ে এবং হাঁটতে অক্ষম হয়ে পড়ে। তাই জুলি এবং ক্যাসি সেখানে একটি আশ্রয় তৈরি করে এবং কিছুক্ষণ বিশ্রাম নেয়। ঠিক তখনই জুলি অদ্ভুত শব্দ শুনতে পায়। যখন সে বাইরে তাকায় সে বুঝতে পারে যে কাঁকড়ার একটি বিশাল দল তাদের দিকে এগিয়ে আসছে এবং তারা পালানোর জন্য দৌড়াতে শুরু করে। একটু এগিয়ে যাওয়ার পর তারা দূরে একটি বিশাল জাহাজ দেখতে পায়। এটি একটি মালবাহী জাহাজ যার ভিতরে অসংখ্য পাত্র রয়েছে। অনেক লোক এই পাত্রের ভিতরে আশ্রয় নিচ্ছিল। এই তিনজনকে দেখে তারা সবাই পাত্রের ভিতরে লুকিয়ে পড়ে। বাস্তবে তারা এই তিনজনের কাছ থেকে নয়, বরং তাদের তাড়া করা কাঁকড়ার কাছ থেকে পালাচ্ছিল। তারা পাত্রের কাছে যায় এবং জাহাজের কাছে দরজা খোলার জন্য অনুরোধ করে, কিন্তু তারা তা খোলে না। কাঁকড়ার একটি বিশাল দল তাদের তাড়া করছে, তাই তাদের নিজেদেরই কিছু করতে হবে। তাদের আর কোনো উপায় নেই। তাই জুলিয়ান এবং তার দুই সন্তান পাত্রের উপরে ওঠার সিদ্ধান্ত নেয়। জুলিয়ান প্রথমে তার দুই সন্তানকে পাত্রের উপরে উঠতে বাধ্য করে। জুলিয়ান যখন উপরে ওঠে তখন একটি কাঁকড়া এসে তার পা কামড়ে ধরে, কিন্তু সে কোনোভাবে নিজেকে মুক্ত করতে সক্ষম হয় এবং আবার উপরে উঠে যায়। জুলিয়ান তারপর তার ঘাড় তার স্কার্ফ দিয়ে ব্যান্ডেজ করে এবং তারপর অজ্ঞান হয়ে যায়। কেসি এবং বেন দেখতে পান কাঁকড়াগুলো পাত্রে কামড় দিচ্ছে এবং ভেতরে ঢুকে ভেতরে থাকা লোকজনের উপর আক্রমণ করছে। তারা তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে কাঁকড়াগুলোকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু কাঁকড়ার সংখ্যা অনেক বেশি। তারা তাদের প্রতিরোধ করতে অক্ষম এবং তারা ভেতরে থাকা সবাইকে মেরে ফেলে। পরের দিন সকালে জুলিয়ান জ্ঞান ফিরে পায়। সে তার সন্তানদের নিখোঁজ দেখতে পায়। সে ভয় পেয়ে যায়, ভাবছে তাদের কিছু হয়েছে কিনা। কিন্তু তারপর দূরে সে দেখতে পায় কেসি এবং বেন আসছে। আসলে খাবার এবং অস্ত্রের সন্ধানে বেরিয়ে এসেছে। আচ্ছা, কাঁকড়াগুলো এখন আর নেই। জুলিয়ান তারপর কাঁকড়ার মতো ক্ষত সারিয়ে তোলে। বেন তার নিজের নিরাপত্তার জন্য পাত্রের ভেতরে মৃত পুরুষদের অস্ত্র সংগ্রহ করে এবং তারা সেখানে কিছু খাবারও খুঁজে পায়। জুলিয়ান তারপর ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে, যিনি তাকে বলেন, আমিও এই প্রাণীদের দ্বারা আক্রান্ত হয়েছিলাম এবং আমি গুরুতর আহত হয়েছি। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। সে জুলিয়ানকে আরও বলে যে সমুদ্রের জল শীঘ্রই নেমে যাবে, যে কারণে এই সামুদ্রিক প্রাণীরা ফিরে এসেছে। জুলিয়ান কাঁদতে শুরু করে, কারণ তারা জানত না যে সাবমারিনে পৌঁছানোর জন্য কোন দিকে যেতে হবে। সারা রাতের ভিড়ের মধ্যে তাদের মানচিত্র হারিয়ে ফেলেছিল। জিনিসগুলো সহজ করার জন্য ক্যাপ্টেন তার ফ্লেয়ার বন্দুকটি বাতাসে ছুঁড়ে মারেন এবং বেন এটি দেখতে পান। যাই হোক, অবস্থানটি অনেক দূরে ছিল। তারা দ্রুত সাবমেরিনের দিকে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছানো এখনও অসম্ভব বলে মনে হয়, কারণ তাদের একটি পাথুরে পথ অতিক্রম করতে হয়। পাশ দিয়ে যাওয়ার সময় তারা আবার কাঁকড়ার মুখোমুখি হতে পারে, যা তাদের জীবন দিতে পারে। কেসি তার মায়ের জন্য দুঃখিত হতে শুরু করে, ভাবছে তার কি হবে। ক্যাপ্টেন আমার ভাই এবং আমাকে সাবমেরিনে রাখবে, কিন্তু জুলিয়ানের কি হবে? জল শীঘ্রই আসতে চলেছে। জুলিয়ান কেসিকে বলে, তোমার এইসব নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা সবাই যখন মেরিন দ্বীপে পৌঁছাবো তখন আমরা সিদ্ধান্ত নেব কি করব। সে বলে। তারা এগিয়ে যেতেই ভাগ্য আবার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। ভূমিধস শুরু হয় এবং জুলিয়ানের সামনে একটি বড় পাথর পড়ে, যে পিছনে ছিল এবং তাকে আটকে ফেলে। কেসি তার মাকে ছাড়া এগোতে রাজি নয়, তবে সে যে কোনো মূল্যে নিজেকে এবং তার ভাইকে বাঁচানোর প্রতিজ্ঞা করে। তাই কেসি তার ভাইকে নিয়ে রওনা দেয়। যখন তারা সাবমেরিনে পৌঁছায় তখন তারা সেখানে কাউকে খুঁজে পায় না। তারা দুজনেই সাবমেরিনের দরজায় ধাক্কা দিতে শুরু করে, কিন্তু তারপর গুরুতর আহত ক্যাপ্টেন পিছন থেকে আসে। ক্যাপ্টেন ব্যাখ্যা করেন, দেখুন, সাবমেরিনে 3 জন লোক থাকতে পারে এবং আমার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আমি যদি জল থেকে পালাতে এবং ভূপৃষ্ঠে পৌঁছাতেও সক্ষম হই তবু আমি বাঁচব না। এই কথা শুনে ক্যাসি দ্রুত পিছনে ফিরে জুলিয়ানের দিকে হাঁটতে শুরু করে। কাঁকড়ার আরেকটি ঢেউ আসতে শুরু করে। জুলিয়ান তার বন্দুক দিয়ে তাদের গুলি করতে শুরু করে, কিন্তু তার গুলি ফুরিয়ে যায়।
কোনো কাঁকড়া তাকে আক্রমণ করার আগেই ক্যাসি উপর থেকে একটি হাত দেয় এবং তার সাহায্যে জুলি পালাতে সক্ষম হয় এবং তারা দ্রুত সাবমেরিনের দিকে ছুটে যায়। বেশি সময় নষ্ট না করে তারা সাবমারিনে উঠে পড়ে। তারপরে ভয়ঙ্কর কাঁকড়াগুলি, কিন্তু তারপরে তারা দেখতে পায় যে কয়েকশো মিটার উঁচু একটি বিশাল ভয়ঙ্কর ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে। এটি অবিশ্বাস্যভাবে বিপজ্জনক দেখাচ্ছিল। এটি দ্রুত এবং জোরে তাদের সাবমারিনে আছড়ে পড়ে এবং তাদের অজ্ঞান করে দেয়। জুলি যখন জ্ঞান ফিরে পায় তখন সে অবাক হয়ে আবিষ্কার করে যে তাদের সাবমারিনটি পানির নিচে ছিল না, বরং বিশাল ঢেউটি এটিকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি শহরে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। এই দৃশ্য থেকে স্পষ্ট যে পৃথিবী থেকে মানবতা নিশ্চিহ্ন হয়ে গেছে। এই দৃশ্য দিয়ে ছবিটি শেষ হয়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন।